আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জন্য আমি নিয়ে আসছি 20টি জিআই এবং ম্যাথ এর প্র্যাকটিস সেট, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা আসছে, যেমন এসএসসি জিডি, রেল, পিএসসি, সিএইচএসএল, সিজিএল সমস্ত পরীক্ষা আসা মোট 20টি। এর মধ্যে 10টি জিআই এবং 10টি ম্যাথ। তো অবশ্যই এই 20টি কোশ্চেনকে তোমরা আগে নিজে সলভ করার চেষ্টা করবে, না পারলে আমার ভিডিওটা অবশ্যই তারপরে দেখবে। আমি এগুলোকে সলভ করিয়ে দেব খুবই শর্ট ট্রিক্সের মাধ্যমে, কিভাবে করা যায়, তো অবশ্যই তোমরা লক্ষ্য করো। তো প্রথমে বলা আছে, নিচে 4টি শব্দের 3টি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একটি ভিন্ন, বিজোড়টি নির্বাচন করুন। এক কথা আমরা যাকে বলি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, আমরা যে জিআই করছিলাম সেখান থেকে এটা দেওয়া হয়েছে। তো তোমরা কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে আগে নিজে নিজে তৈরি করার চেষ্টা করো এবং তারপরে তোমরা তোমাদের স্কোর গুনবে। যদি ঠিক হয়, যদি তোমাদের উত্তর ঠিক হয়ে যায়, তাহলে তোমরা +1 করবে। যদি ঠিক হয়ে যায় তাহলে +1 করবে, আর যদি ভুল হয়ে যায় তাহলে -0.25 মানে নেগেটিভ যাবে। তো চলো, একের উত্তর তোমরা রেডি করে দাও। আচ্ছা, গগলস, চশমা, বাইফোকাল, অপটিক্যাল, রিডার। তো কোনটা আলাদা হবে বলো তো দেখি। হ্যাঁ, এখানে যে আলাদা হবে যেটা, সেটা হচ্ছে অপটিক্যাল রিডার, কারণ অপটিক্যাল রিডার রেডিওতে ইউজ হয়, বাকিগুলো আমাদের যে চশমা সেখানে ইউজ করা হয়। চলো 2 নম্বর বলছে এক্স। 2 নম্বর কি বলছে? এক্স ওয়াই এর পরিচয় করিয়ে দেয় যে তিনি আমার পিতার নাতনির স্বামী। ওয়াই কিভাবে এক্স এর সাথে সম্পর্কিত? চলো তোমরা আগে এটা বের করো অ্যান্সার। তোমাদের টাইম দেওয়া হলো। ভিডিওটা পজ করার কোনো দরকারই নেই, আমি যথেষ্ট সময় দেব, 30 সেকেন্ড এটার জন্য। চলো আমি সলভ করিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের উত্তর বের করে নাও। এক্স ওয়াই এর সাথে পরিচয় করিয়ে দেয় যে, যখন এই যে এরকম রিলেশন দেবে, ব্লাড রিলেশন, তখন এক্স ওয়াই এর সাথে পরিচয় করিয়ে দেয় যে, এক্স পরিচয় করিয়ে দেয় কার সাথে? ওয়াই এর সাথে। তাহলে তোমরা একদিকে এক্স লিখবে আর অ্যারো দিয়ে ওয়াই। মাথায় রাখবে এভাবে এই রিলেশনগুলো করবে, যে যে পরিচয় করিয়ে দিবে তাকে এদিকে রাখবে মানে লেফটে, আর যার সঙ্গে পরিচয় করিয়ে দেবে তাকে রাইটে রাখবে, অ্যারো দিয়ে তাকে রাখবে আর কি। তাহলে এক্স ওয়াই এর সাথে পরিচয় করিয়ে দেয় যে তিনি বলতে মাথায় রাখবে এরকম রিলেশনের ক্ষেত্রে যদি আমি বলে বা আমার বলে, সেক্ষেত্রে হবে যে পরিচয় করিয়ে দেয় মানে এক্স এর, আমি বা আমার যদি বলে। আর যদি বলে যে তিনি বা তার, সেক্ষেত্রে হবে ওয়াই এর, বলে সেই ব্যক্তি মানে ওয়াই এর। তাহলে বলছে তিনি আমার, তিনি হচ্ছে কার? আমার মানে ওয়াই এর। আমার পিতার, তাহলে ওয়াই এর, সরি, তিনি মানে ওয়াই, তিনি মানে ওয়াই, আমার মানে এক্স এর পিতা আছে। তো চলো এক্স এর পিতা লিখি আমরা। এক্স এর পিতা, এখানে আরো দিয়ে একটা ফাদার লিখলাম, এফ এর পিতা মানে এফ মানে ফাদার। তাহলে এক্স এর পিতার এক্স এর পিতার আবার পিতার আছে আর একটা পিতা লিখি, এই যে ফাদার। এক্স এর পিতার, এই যে পিতা, তার আবার পিতার, এক্স এর পিতার নাতনি বলো, পিতার নাতনি যদি বলা হয়, তাহলে নিশ্চয়ই পিতার ছেলের কোনো সন্তান হবে, মেয়ে সন্তান, তাহলে তো নাতনি হবে, নাহলে তো নাতনি হবে না। তার মানে এই যে পিতা, এই পিতার ছেলেকে, এই পিতা কার পিতা? এক্স এর পিতা। এক্স তাহলে কি হবে? ওনার তাহলে নাতি বা নাতনি হবে, হ্যাঁ কি না?
নাতনির স্বামী। এই যে ওয়াই হচ্ছে, ওয়াই কে তাহলে? ওয়াই হলো এক্সের ওয়াই হলো এক্সের এক্সের পিতার, এই যে পিতার এই যে পিতার নাতনির স্বামী। তাই নাতনি আছে, নাতনি বলতে কি হবে? এই নাতনি যেই হোক না কেন এনার সন্তান হবে, মেয়ে হবে। তাহলে ওয়াই কিভাবে এক্সের সাথে সম্পর্কিত হবে? তাহলে অবশ্যই ওয়াই কিভাবে এক্সের সঙ্গে সম্পর্কিত হবে? তাহলে বলো দেখি কি অ্যান্সার হতে পারে এখানে? ভাই হবে? না, ভাই তো হবে না, কারণ ওয়াই তো হচ্ছে জামাই, ইনার তো ওয়াই জামাই, তাই না? আর এক্স তো হচ্ছে কি ইনার সন্তান, কাকা বা জ্যাঠা? না, কখনোই না। আমার এক্স আর ওয়াই এর সম্পর্ক বের করতে বলছে জামাইবাবু। বলছে ওয়াই কিভাবে এক্সের সাথে, তাহলে এক্সের কী হবে? ওয়াই, তাহলে অবশ্যই জামাইবাবু হবে, তাই না? গুড, তাহলে অ্যান্সার জামাইবাবু। যাদের ঠিক হয়েছে তারা অবশ্যই +1 করবে। নেক্সট বলছে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে যেভাবে সম্পর্কিত, মানে এই যে পদ, এই পদটার সঙ্গে এই পদটা যেভাবে সম্পর্কিত, সেম এই পদটা থেকে কোন পদটা আসবে সেটা বের করতে বলছে। এগুলোকে বলে অ্যানালজি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যানালজি। তো চলো আমরা বের করি। তো তোমরাও বের করো আগে, তোমরা বের করো, আমি এখানে ততক্ষণে তুলে নিচ্ছি। আই ভি ও আর ওয়াই, এটাকে লেখা হয়েছে জেড ডব্লিউ এস পি জে। তাহলে বলছে সি আর ই এম কীভাবে লেখা হবে? সি আর ই এ এম কীভাবে লেখা হবে? তো দেখো, লক্ষ্য করো এখানে এই যে ওয়াই এর জায়গায় এখানে জেড লিখিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাই। ভি এর জায়গায় এস, তাই তো নাকি? আর এর জায়গায়, সরি, ভি এর জায়গায় ডব্লু, আর এর জায়গায় এস, ও এর জায়গায় পি, আর আই এর জায়গায় জে। চলো এভাবে তাহলে করবো। তাহলে ওয়াই এর জায়গায় জেড মানে এম এর জায়গায় আমি এন লিখবো। আর এন দিয়ে একটা জিনিস লক্ষ্য করে, এটা তো আমার হচ্ছে কোশ্চেন, তো এন দিয়ে অ্যান্সার করাটা আছে অপশন, এগুলো অপশন দেখে করবো তাড়াতাড়ি হবে। তো এখানে এন না, এখানে হবে না, বি আছে হবে না, ডি আছে হবে না, তাহলে এই যে অ্যান্সার এন এফ ডি কিউ বি, বাস হয়ে গেল আমাদের। নেক্সট, যাদের হয়ে গেছে তারা +1 করে দাও। নেক্সট হচ্ছে রাহুল 8 কিমি পশ্চিম দিকে গেল, তারপর বাঁদিকে ঘুরে 6 কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে কত দূরে আছে? তাহলে রাহুল 8 কিমি পশ্চিম থেকে গেল, চলো বের করো। হ্যাঁ চলো আমি করিয়ে দিচ্ছি তাহলে এবার। রাহুল 8 কিমি পশ্চিম দিকে, আমরা জানি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, লিখলাম আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো বলছে রাহুল 8 কিমি পশ্চিম দিকে, রাহুলের বাড়ি সবসময় ওর বাড়ি বা যেটাই থাক না কেন, যেখান থেকে ওই স্টার্ট করবে সেই বিন্দুটাই মাঝের বিন্দুটাই হবে। তো পশ্চিম দিকে 8 কিমি গেল, তাহলে পশ্চিম দিকে এদিক, এই যে 8 কিমি নিয়ে আসলাম, এখানে আমি 8 কিমি লিখে দিলাম, হয়ে গেল। তারপর বাঁদিকে ঘুরে, বাঁদিক কোনটা হবে? অবশ্যই বাঁদিক নিচেটা, 6 কিমি গেল, তাহলে এই যে বাঁদিক আমি নিচে নিয়ে আসলাম, এই যে 6 কিমি লিখে দিলাম। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে কত দূরে, বলো তো শুরু কোথায়? এইটা না, এইটা যদি শুরু হয় তাহলে কোন দিকে আছে? এই যে এটা হবে অ্যান্সার, মানে এই দিকে, এই দিক মানে কোন দিকে? এটা অবশ্যই এইটা হবে কি, এই যে তোমার দিক হবে দক্ষিণ, আর এটা হচ্ছে পশ্চিম। দক্ষিণ পশ্চিম আমি দেখবো আগে অপশনে কয়টা দক্ষিণ পশ্চিম আছে। তো অবশ্যই দেখো অপশনে এটা উত্তর পূর্ব আছে, এটা হবে না। এটা উত্তর পশ্চিম আছে, এটাও হবে না।
এটা দক্ষিণ পূর্ব আছে, এটাও হবে না, তাহলে হবে কোনটা? দক্ষিণ পশ্চিম, মানে এইটা আছে। তো তুমি আগে বের করবে না, আগে অপশনে দেখবা যে দিক যেহেতু বলছে তো তুমি ওই দিকটা দেখবে কোথায় আছে। তো দক্ষিণ পশ্চিম হবে 10। এবার 10 কীভাবে আসলে একটু বের করে দেখাচ্ছি। এটা 8, এটা 6। লক্ষ্য করে এখানে একটা কোণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে 90 ডিগ্রি কোণ। আর আমরা জানি যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে একটা অতি স্কয়ার ইকুয়াল টু, অতি মানে কোনটা? এই যে এটাই তো অতি না, এটাই তো অতিভুজ। তাহলে অতি স্কয়ার ইকুয়াল টু, অতি স্কয়ার হাইপোটেনাস অর্থাৎ অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব কোনটা? 6, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 8। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার 36, আর 8 স্কয়ার 64। তাহলে 36 64 কত হবে? 100 হবে। আর 100 মানে এইচ স্কয়ার, আর এইচের যদি 100 স্কয়ার, তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু আমরা জানি 10-এর স্কয়ার তো দিতেই পারি 100, স্কয়ার স্কয়ার কাটা যাবে। এইচ মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ কত আসলো? 10 চলে আসলো। বা যেটা হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে 5 জন ছাত্রের একটি সারিতে টি কমা জেটের ডান দিকে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এম কমা জেটের বাঁ দিকে আছে কিন্তু এল এর ডান দিকে আছে, তাহলে টি কমা কিউ এর বাঁ দিকে আছে, তাহলে বাঁ দিকের শেষে কে বসে আছে। চলে স্টার্ট। চলো আমি এখন সলভ করিয়ে দিচ্ছি। 5 জনের একটি সারিতে টি কমা জেটের ডান দিকে, তুমি যে কোনো জায়গায় আগে জেটকে নাও। এই যে জেটকে এখানে নিলাম, জেট জেটের ডান দিকে টি, ডান দিক মানে কোন দিকটা? এই দিকটা হবে, অর্থাৎ এখানে তুমি টিকে বসিয়ে দাও, হয়ে গেল জেড আর টি। এম কমা জেটের বাদিকে, এই যে জেটের বাদিকে এমকে নিয়ে আসো, নিয়ে আসলাম। আচ্ছা, কিন্তু এল এর ডান দিকে, আবার এই এম আবার এল এর ডান দিকে, তাহলে এলকে যদি আমি এখানে বসিয়ে দিই দেখো এল এর ডান দিক হয়ে যাচ্ছে আর জেটের বাদিক হয়ে যাচ্ছে। টি কমা কিউ এর বাদিকে, টি কার বাদিকে? কিউ, তাহলে এখানে আমি কিউকে যদি বসিয়ে দিই লক্ষ্য করো, তাহলে কিউ এর বাদিকে টি হয়ে যাচ্ছে না? তাহলে আমার সিরিজটা হয়ে গেল, এই যে সারিটা হয়ে গেল। এখন আমাদের বলছে যে বাদিকে শেষে কে, বাদিক কোনটা হবে? এটা হবে তোমার লেফট, তোমার হাতে দেখো এটা লেফট আর এটা তোমার হাতের হচ্ছে রাইট, তাহলে বাদিকে এইটা হবে, বাদিকে এল আছে, তাহলে অ্যান্সার হবে কি? এল হবে। চলো নেক্সট প্লাস করো, যাদের হয়ে গেছে, যাদের ভুল হয়েছে তারা মাইনাস করো 0.25। সিরিজ বলছে 13, 14, 23, 48, 97, 178, তাহলে কোশ্চেন মার্কে কী হবে? চলো বের করো। হ্যাঁ দেখো এবার, তো মাথায় রাখবে সিরিজের প্রথমত যেটা করতে হয়, যদি এদের মধ্যে কম ডিফারেন্ট থাকে তাহলে আগে ডিফারেন্টটাকে বের করতে হয়। বোঝা গেল? ক্লিয়ার? তো চলো আমরা প্রত্যেকের যে ডিফারেন্টটা আছে যত করে গ্যাপ, সেই গ্যাপটাকে আগে বের করে নিই। তার মানে এখানে 13 আর 14 হচ্ছে 1 গ্যাপ, মানে +1 13 সঙ্গে করলে তবেই 14 আসবে। 14 সঙ্গে 23 যদি করি +9 করতে হবে, চলো। আবার 23-এর সঙ্গে যদি 48 করি +25 করতে হবে, চলো। আবার 48-এর সঙ্গে যদি আমরা 97 করি তাহলে কি করতে হবে? 49 করতে হবে যোগ, তাই না? 49 করতে হবে। তারপরে দেখো এটাতে যদি আমরা আসি 81 যোগ করতে হবে, এভাবে আমাদের যোগ করলে হবে। মানে 13-এর সঙ্গে 1 যোগ করলে 14, 14-এর সঙ্গে 9 যোগ করলে 23, 23-এর সঙ্গে 25 যোগ করলে 48, 48-এর সঙ্গে 49 যোগ করলে 97, 97-এর সঙ্গে 81 যোগ করলে তবেই আসছে 178। তাহলে এটার সঙ্গে আমি কত যোগ করে পরেরটা নিয়ে আসবো, ধরো বের করবো। আচ্ছা, এখানে 1 মানে 1-এর স্কোয়ার লিখতে পারি, আর 3 মানে 3-এর স্কোয়ার লিখতে পারি, আর 5 মানে 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার লিখতে পারি, 49 মানে 7-এর স্কোয়ার, আর 81 মানে হচ্ছে 9-এর স্কোয়ার। লক্ষ্য করো বিজোড় সংখ্যার স্কোয়ার, 1-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, তাহলে পরেরটা কী হবে? অবশ্যই বিজোড় সংখ্যা মানে 11-এর স্কোয়ার যোগ করতে হবে সংখ্যাটার সঙ্গে। তো 11-এর স্কোয়ার মানে 121, কার সঙ্গে যোগ করবো? 178, 178-এর সঙ্গে আমি যোগ করে দেবো 178, 178-এর সঙ্গে যোগ করি তাহলে 8 একে কত হয়? 9 হয়, 2 আর 1-এ 7 2 হচ্ছে 9 হচ্ছে,
তো 99 যখনই দেখলো তখন এটাই অ্যান্সার দিয়ে আসবা। তাহলে অ্যান্সার হলো 299, বাস হয়ে গেল, ক্লিয়ার। নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলছে, কোনো পরীক্ষায় 250টি প্রশ্ন রয়েছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর বিয়োগ করা হয়। কোনো শিক্ষার্থী মোট 300 পেয়ে থাকলে সে কতগুলি ভুল উত্তর দিয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, চলো তোমরা করে নাও। এই কোশ্চেনটা বিগত অনেক পরীক্ষায় চলে এসেছে এবং সামনেও আসবে। তো চলো, আমাদের দুটো কোশ্চেন আছে এখানে, একটা রাইট কোশ্চেন আর একটা হচ্ছে রং কোশ্চেন। কোশ্চেন রং না, মানে অ্যান্সার কেউ মানে ভুল দিয়েছিল, মানে সঠিক উত্তর দেওয়া আর হচ্ছে ভুল উত্তর দেওয়া। তো সঠিক উত্তর দিলে কত পাওয়া যায়, এখানে দেখো বলা আছে সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায়, আর ভুল উত্তরের জন্য কত কেটে নেওয়া হয়, 0.5। তোমাদের যেমন কেটে নেওয়া হচ্ছে 0.25, সেরকম 0.5 কেটে নেওয়া হয়। তো এসএসসি জিডিতে তাই 0.5 কেটে নেওয়া হয়। তো এবার আমাকে বলছে 250টি প্রশ্ন, আমি ধরে নিলাম যে 250টি প্রশ্ন প্রত্যেকটাই ঠিক করেছে, তাহলে কত পাবে ব্যক্তিটা, অবশ্যই 500 পাবে, তাই না? তো এখানে 500 লিখে নিলাম, প্লাস এবার আমি ধরে নিলাম 250টি প্রশ্নই ভুল করেছে, তাই 250টা প্রশ্নই যদি ভুল করে কত কাটা যাবে, তাহলে 0.5কে তুমি 250 দিয়ে গুণ করো, 1 2 5, এটা কাটা যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ এটা তো কাটা যাবে, তাই মাইনাস চিহ্ন দিতে হবে। তো পয়েন্ট আমি দিলাম না, কারণ শূন্যটা বসায়নি, তার জন্য পয়েন্ট দিয়ে আর লিখলাম না। এবার আমরা মোট কত পেয়েছে সেটাকে মাঝে লিখবো, মাথায় রাখবো, মোট যত পেয়েছে এই ভুল এবং সঠিককে সঠিক থেকে ভুলকে বাদ দিয়ে যত পেয়েছে সেটাকে আমরা মাঝে লিখবো। এই যে লিখলাম, মাঝে লিখলাম 300 নম্বর পেয়েছো। এইবার আমরা কি করবো, এটাকে এলিগেশন করব। এলিগেশন মানে হচ্ছে কি, এইটা বিয়োগ হয়, এটা কি হয়ে যায়, বিয়োগ হবে। তাহলে 500 থেকে 300 বাদ দিয়ে যেটা হবে সেটা এখানে লিখবো 200, আর 300 থেকে 125 বাদ দিলে যেটা হবে সেটা এখানে লিখবো, কত হবে, অবশ্যই 175 হবে। এবার তোমরা না সরি, মাইনাসে প্লাস হবে, একটু ভুলে গেছি, সরি, মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে। তো প্লাস হবে অবশ্যই, এখানে 175 না, এখানে লিখতে হবে যেটা যোগ করতে হবে। তো মাইনাসে হচ্ছে প্লাস, আর চলো যোগ করি, 300 আর 125 হবে 425 হবে, চলো 4 2 5। এবার এটাকে লঘিষ্ঠ করি, কাটাকাটি 25 দিয়ে করি, দেখি 25 দিয়ে যদি করা যায় তাহলে এটা হবে 8 25-এ 200, 8 25-এ 200, 16 25-এ 400, 17 25-এ 425, 17 আর 8, আর তো যাবে না, তাহলে একদিকে 17 একদিকে 8 লিখতে হবে আমাকে। তাহলে 17, সঠিক উত্তর 17 ইস্টু ভুল উত্তর 8, মানে 17:8 অনুপাতেও সঠিক আর ভুল করছে, তাই না? 17:8। তো 17 আর 8 ও ভুল করেছে, সঠিক উত্তর আর ভুল উত্তরে মিলে। তো 17 আর 8 মিলে কত হয়, অবশ্যই 17 8 মিলে 25 হয়, আর 25 মানে মোট কতগুলো কোশ্চেন, 250টি কোশ্চেন। এই যে অনুপাতটা আসবে, এই অনুপাতটা মানে হচ্ছে মোট কোশ্চেন, সঠিক উত্তর এবং ভুল উত্তরের কোশ্চেনের অনুপাত। 25 মানে যদি 250 হয় ভাই, তাহলে বলো তো 25-এর সঙ্গে কত গুণন করলে 250 হয়, অবশ্যই 25-এর সঙ্গে 10 গুণন করলে 250 হয়, তাই না? তাহলে এবার সঠিক উত্তর মানে হচ্ছে 17, আর ভুল উত্তর মানে 4, তাহলে 8-এর সঙ্গে তুমি 10 গুণন করে দাও, তাহলে 8 10-এ 80, তাহলে অ্যান্সার হবে ভুল উত্তরের সংখ্যা 80টা। তো মাথায় রাখবো, এখানে যত গুণন করে 250টা হবে, এই সংখ্যাটার সঙ্গে ততই গুণন করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে। এবার যদি সঠিক উত্তর বলতো 17 10-এ 170টা, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক। মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলছে, রাজু ও শ্যাম একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে শেষ করে। তারা একত্রে কাজ করার কিছুদিন পর রাজু কাজ ছেড়ে চলে যায় ও শ্যাম বাকি কাজ 10 দিনে শেষ করে। কাজ শুরু করার কতদিন পর রাজু কাজ ছেড়ে চলে গিয়েছিল? চলো স্টার্ট করো।
তো রাজু ও শ্যাম, তাহলে একদিকে আমি রাজু লিখলাম আর হচ্ছে শ্যাম লিখলাম। তো রাজু করতে পারে একটা কাজ 20 দিনে আর শ্যাম করতে পারে একটা কাজ হচ্ছে 30 দিনে। তো এদের যদি আমি লসাগু নেই, এদের লসাগু হবে 30, 20, 60 হবে লসাগু। তো এটা হবে তোমার 3 আর এটা হবে তোমার 2। এগুলোকে বলে কর্মক্ষমতা। এগুলোকে কী বলা হয়? কর্মক্ষমতা। মানে 20 দিনে যদি 60 ইউনিট করে তাহলে একদিনে 3 ইউনিট, একদিনে বের করলাম। 30 দিনে 60 করলে একদিনে শ্যাম 2 ইউনিট করতে পারে। এবার চলো কী বলছে, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর রাজু যায়। কে চলে যায়? রাজু কাজ ছেড়ে চলে যায়। কতদিন পর জানি না, ওটাই বের করতে হবে। এবং শ্যাম একা বাকি কাজ 10 দিনে করে। আচ্ছা, শ্যাম যদি বাকি কাজ একা 10 দিনে করে তাহলে শ্যাম ওই 10 দিনে কতটুকু কাজ করছে আমরা বের করে নিই। তাহলে শ্যাম ওই লাস্ট যে 10 দিনে কাজ করছে 2 ইউনিট একদিনে করে, তাই 10 দিনে কত করছে? 20 ইউনিট কাজ করছে। তারপরে 60 ইউনিটের মধ্যে 20 ইউনিট কাজ শ্যাম লাস্টে 10 দিনে করছে, তাহলে বাকি কত থাকবে? বিয়োগ করে দিই, 40 ইউনিট। এই 40 ইউনিট রাম এবং শ্যাম একসঙ্গে তো আগে একসঙ্গে করছে না, কত দিনে করছে সেটাই বের করতে বলছে। 3 আর 2 কত? একসঙ্গে যদি ওরা কাজ করে কত ইউনিট করবে? 3 দিয়ে 5 ইউনিট। তো 5 দিয়ে ডিভাইডেড করে দাও, তাহলে কত হয়? 5 8 40। তার মানে রাজু এবং শ্যাম যদি একসঙ্গে কাজ কতদিন করছে বলা হয়, বা রাজু কতদিন কাজে যুক্ত ছিল তাও বলা হলো, আর হচ্ছে অ্যান্সার। এবার যদি বলে কাজটা করতে মোট কতদিন, তাহলে ওদিকে 8 দিন করছে আর এদিকে তোমার শ্যাম একাই 10 দিন, তাহলে মোট তখন হবে 18 দিন। বোঝা গেল? যদি বলতো যে কাজটা করতে মোট কতদিন লাগলো। চলো নেক্সট। বলছে কোনটি বৃহত্তর? খুবই ইম্পর্টেন্ট ভগ্নাংশের, বের করে দেখি কোনটি বৃহত্তর। তো প্রথমত বলা আছে 0.7, তো 0.7 লিখলাম, এটা 7 এখানেই শেষ। তারপরটা বলা আছে 0.7 বার। তার মানে এইটা বারের চিহ্ন কি? এটা আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা যদি এটা মানে হচ্ছে, এটা যদি আমরা তুলে দিই তাহলে এটা মানে হচ্ছে কন্টিনিউ 7। তো কন্টিনিউ 7 আমি লিখতেছি, কন্টিনিউ চলতে থাকবে। চলো, তারপরে মানটা কি আছে? 0.077 মাথায় বার। তো এটা মানে কি? এটা মানে 0.0, এই 7টা কন্টিনিউ, শুধু 0 কন্টিনিউ না, শুধু 7 কন্টিনিউ। কলিউ। তারপরে চলো 0.07 মাথায় হচ্ছে আবৃত্ত। তাহলে এটা মানে কি? এটা মানেও এই যে 0.7, এই 0.7টাই কন্টিনিউ, 0.7 কন্টিনিউ। চলো, এবার বলছে কোনটি বৃহত্তম। খুব ইম্পর্টেন্ট, যারা পেয়েছো তারা খুব ভালো, আর যারা পাওনি অবশ্যই দেখো। বলো তো এবার কোনটা বড় হবে? 0.7 মানে একটা 7 শুধু। 0.7777 অনেকগুলো 7। 0.0, তাই এটা তো ছোট হবে না, এর থেকেও তো ছোট এটা, কারণ 0.7 আর 0.0 স্টার্ট 0, এটা 0.07, এটাও 0 স্টার। তাহলে এই দুটো অবশ্যই ছোট হবে। তাহলে বড় কোন দুটো? এই দুটোর মধ্যে যে কোনো একটা বড় হবে। এটা 0.17 আর এটা 0.777 কন্টিনিউ, বড় কোনটা হবে? অবশ্যই 0.777। আর 0.77 মানে কোনটা? এই যে এইটা মানে অপশন কোনটা? অপশন বি। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। বলছে 3240-এর উৎপাদকগুলির যোগফল নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে আসছে, যে 3240-এর উৎপাদকগুলির যোগফল। চলো আগে উৎপাদকগুলো বের করি আমি। কি হয় 3240? তাহলে 3 2 4 0। তাহলে আমরা যদি এটাকে বের করি 2 দিয়ে, 16 20, আবার চলো 2 দিয়ে 8 1 0, আবার 2 দিয়ে 4 0 5, 3 দিয়ে করো, 3 দিয়ে করে 3 1 3 1 3 3 9 3 5 15। আচ্ছা, তো 135, 135কে নিচ্ছি, 135কে আবার 3 দিয়ে করো, 3 4 12, 3 5 15, আবার 3 দিয়ে করো, 3 15 45, আবার 3 দিয়ে করো, 3 5 15। আর যাবে না। তাহলে এবার আমার যতগুলো আছে উৎপাদকগুলো ঠিক ওভাবে মাথায় স্কোয়ার বা কিউব এভাবে দিয়ে লিখবো। 2 কয়টা আছে? 3টা। চলো 2 3 গুণন 3 কয়টা আছে? 3 1 2 3 4টা, 3-এর এই যে 4টা গুণন 5 কয়টা আছে? 5 একটা, যে লিখলাম। উৎপাদকগুলির যোগফল, এটা দুটো নিয়ম আসে, একটা হচ্ছে উৎপাদক সংখ্যা কত, একটা হচ্ছে উৎপাদকগুলির যোগফল। তো সংখ্যাটাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে উৎপাদক সংখ্যা যদি বের করতে বলে কিভাবে বের করবো। তোমরা যদি বলো যে উৎপাদক সংখ্যা 1 2 3 4 5 6 7 8, না, এটা ভুল। তো চলো, উৎপাদক সংখ্যা মানে কিছুই না। উৎপাদক সংখ্যা যদি বের করতে পারো, উৎপাদক সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর, যেটাকে বলে কি বলে? এটাকে নাম্বার অফ ফ্যাক্টর। বোঝা দিচ্ছি, নাম্বার অফ ফ্যাক্টর উৎপাদক সংখ্যা কিছুই না। এই যে পাওয়ার, 2 এর পাওয়ার কটা? 3টা, একটা বাড়িয়ে দাও, কয়টা হবে? 4টা, এই যে 4 গুণন 3 এর পাওয়ার কটা? 4টা, একটা বাড়িয়ে দাও, এই যে 5 গুণন 5 এর পাওয়ার কত? 1, একটা বাড়িয়ে দাও, মানে 1 যোগ 2।
4×5 20, 20×2 40, তাহলে উৎপাদক সংখ্যা হবে 40টা। মানে এভাবে করবো কীভাবে, যে উৎপাদক সংখ্যা যখন বের করতে বলবে তখন তুমি পাওয়ার যত আসবে তাকে 1 বাড়িয়ে দেবে, 1 যোগ করে গুণ করবে যে যোগফলগুলো আসবে, তাহলে এটা হলো উৎপাদক সংখ্যা। এবার যোগফল চেয়েছে আমাদের। যোগফলের নিয়ম কি ভালো করে বুঝো। যোগফলের নিয়ম হচ্ছে যে সংখ্যাটা থাকবে তো যোগফল সাম অফ ফ্যাক্টর, নিয়ম হচ্ছে 2, এই যে 2 লিখবো, 2 পাওয়ার একটা বাড়িয়ে দাও সেমভাবে -1 বাই, যেহেতু আমরা একটা পাওয়ার 2 বেশি নিলাম এবং -1 করলাম, সঙ্গে সঙ্গে আমরা মানে নিচেও সেটা করব, 2 - 1 একটা করব, যদি একটা আমরা বেশি লিখছি, গুণন পরেরটা সবগুলো তাই করব। 3 পাওয়ার হবে 5 -1 বাই 3 - 1 গুণন আবার সেম 5 স্কোয়ার -1 বাই 5 -1, তাহলে 2 4 কত হবে, 2 4 যদি আমরা করি, 2 দিয়ে 4 8 16, 16 -1 হচ্ছে 15, তাহলে 15 নিচে 1, নিচে যদি 1 আমরা 2 থেকে বাদি 2 1 হয়, লেখার দরকার নেই। 3 এর 5 মানে কত, 3 3 9, 3 9 27, 81, 243, 243 থেকে 1 গেলে হবে 242 বাই হচ্ছে কত হবে 2 হবে, গুণন 5 স্কোয়ার 25 -1 24 ডিভাইডেড বাই 4 হবে। তো কাটাকাটি করি, 4 দিয়ে এটা কাটলে 6 হবে, চলো 6, আর 2 দিয়ে যদি এটা কাটি আমরা তাহলে 121 হবে। তাহলে এখন গুণন করবো আমরা এগুলো, তাহলে 15 6 15 কথা 90, 90 সঙ্গে 21 গুণন করবো, তাই 1 2 1 121 সঙ্গে 90 তো 9 গুণন করবো, তো 9 1 9, 9 2 18 8, 9 1 10, তাহলে 10 8 9 0, 10 8 9 0 কোথায় আছে, এই যে এই দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার? এটা হচ্ছে সাম অফ দ্য ফ্যাক্টর বের করার নিয়ম। আর নাম্বার অফ ফ্যাক্টর বের করার নিয়ম আমি বুঝাই দিচ্ছি এই যে এখানে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বিশেষ করে রেল এবং এসএসসি পরীক্ষার জন্য। এই যে আরও একটা ম্যাথ চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। বলছে মান নির্ণয় করো, 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার প্লাস 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার মাইনাস 95 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার মাইনাস 95 স্কোয়ার প্লাস 94 মাইনাস 93 স্কোয়ার, এভাবে কন্টিনিউ যেতে যেতে 11 মাইনাস 11 স্কোয়ার পর্যন্ত যেতে হবে। তো লক্ষ্য করো, আমরা যদি এটাকে দুটো করে ভাগ করে নিই, এইটা দুটো, এইটা দুটো, এইটা দুটো, মানে প্রত্যেকটাই দুটো করে পেয়ার নিলাম। লক্ষ্য করো, এটা সূত্র আসবে একটা কি, আমার এখানে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো লক্ষ্য করো, যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি, তো এ প্লাস বি করলে হবে 100 প্লাস 99, আর এ মাইনাস বি করলে হবে 100 মাইনাস 99 মানে দেখো 1 আসবে। তো আমরা সেটাকে লেখার কোনো দরকার নেই, 1 আসলে 1-এর সঙ্গে যেটাকে গুণন করানো সেটাই তো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা লিখতেই পারি যে, যেহেতু ওখানে বলা আছে যে তোমার 100, তাহলে আমি লিখতে পারি যে 100 এ প্লাস বি, প্রত্যেকটা কিন্তু তাই হবে, দেখো প্লাস 98 প্লাস 97, দেখো প্রত্যেকটা তাই হবে, প্লাস 96 প্লাস 95, এভাবে কন্টিনিউ যাবে। দেখো কন্টিনিউ গিয়ে আমি লাস্টেও লিখতে পারি যে তোমার 12 প্লাস 11, তাহলে এটা আমি যোগ করবো 100 থেকে, মানে 11 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করলে হয়ে যাচ্ছে। তো আমাদের তো 100 থেকে 11 পর্যন্ত সংখ্যা যোগ করার নিয়ম আছে, মানে এটাকে বলা হয়, এই নিয়মটা ভালো করে মনে রাখবে। তো স্বাভাবিক সংখ্যা যোগফল যেটাকে আমরা বলি, আমরা জানি যে কোনো সংখ্যা যদি আমরা যোগফল বের করতে চাই, তো এখানে আগে কতগুলো টোটাল নাম্বার কতগুলো আছে সেটা বের করতে হবে না। তো টোটাল নাম্বার বের করার যে নিয়মটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, মোট নাম্বার কতগুলো নাম্বার আছে এখানে বের করার নিয়মটা হচ্ছে যে আমাদের যে সংখ্যাটা থাকবে, মানে শেষ সংখ্যাটা 100 মাইনাস প্রথম সংখ্যাটা 11 ডিভাইডেড বাই ওদের যে ডিফারেন্ট কত 1 না, এই যে 1 প্লাস 1 করতে হবে, একটা মাথায় রাখতে হবে এটা। তাহলে 100 থেকে 99 বাদ দিলে কত হয়, 100 থেকে 99 বাদ দিলে তোমার হচ্ছে, সরি 100 থেকে 11 বাদ দিলে কত হয়, 100 থেকে যদি 11 বাদ দিই 89 প্লাস 1 অর্থাৎ 90, অর্থাৎ মোট এখানে কয়টি আছে সংখ্যা, মোট এখানে 90টি সংখ্যা আছে। তো এইভাবে তোমার যতগুলোই দিয়ে বলুক না কেন মোট কতগুলি সংখ্যা আছে এইভাবে বের করতে পারবা, লাস্ট সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই ডিফারেন্ট প্লাস 1, তো মোট 90টি সংখ্যা আছে। তো 90টি সংখ্যা আছে, ভালো কথা। এবার আমাদের নিয়ম জানা আছে কি, অ্যাভারেজ, গড় বের করার নিয়ম আছে। গড় বের করার নিয়ম কি, যে আমরা এই সংখ্যাগুলো যদি গড় বের করি, অ্যাভারেজ বের করি, তো আমরা জানি অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা
মানে 11 প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, এটা অ্যাভারেজ। অ্যাভারেজের সঙ্গে যদি আমি মোট সংখ্যাকে গুণন দিই তাহলে যোগফল আসবে না, এই যোগফল, এটাকে গুণন দেন 45, ওখানে হবে 111 গুণন হচ্ছে 45। চলো 111-এর সঙ্গে গুণন করো 45, অনেক টাইম লাগবে, সেক্ষেত্রে তুমি অবশ্যই ডিজিটাল সামকে ইউজ করবা। তো ডিজিটাল সাম কীভাবে করতে হয় লক্ষ্য করো, 5 আর 4 9, 9 মানে 0, বোঝা গেল? 9 মানে কত? 9 মানে 0, যেখানে 9 আসবে ওখানে 0, 9কে বাদ দিয়ে দেবে, আর এখানে আসবে 1 2 3, 1 দিয়ে কত আসলো? 3, তাহলে এখানে আসবে কত? 1 2 3, 111 যদি আসে, তাহলে আমাদের 1 2 3, তো 3-এর সঙ্গে 0 গুণ করলে 0ই হবে, তো মানে আমাদের ডিজিটাল সামটা আসলো 0। তো আমরা চলো এখানে ইউজ করবো কোন অ্যান্সারে 0 আসে, তো 5 5 10, ডিজিটাল সাম হবে 1 + 0 1, হবে না, এটা ভুল। এটা আসো, এটা 9 8 5 13, 13 4 17, 7 1 8, এটাও ডিজিটাল সাম হবে না, এটা 8 হয়। এটা আসো 9 হবে না, 5 4 9, এটাও হবে না। 9 5 4 9 0, এইটাতে আসো, এই যে 9 9, তাহলে 5 4 9, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শূন্য তো শেষে হবে না, এটাও শূন্য হচ্ছে ডিজিটাল সাম, কিন্তু শেষে তো শূন্য হবে না, কারণ 5 হবে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা আসলো? এই যে এটাতে ডিজিটাল সাম 0 আসছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার আমাদের। চলো নেক্সট। তো যারা ডিজিটাল সাম জানো না তারা আমার ভিডিওতে গিয়ে অবশ্যই ডিজিটাল সামটা শিখে নেবে, অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় কোনো একটা সংখ্যা। তো এবার বলছে 12 নম্বর কোশ্চেন, দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে, যে কি হয়ে গেল, 12 নম্বর কোশ্চেনে বলা আছে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 প্লাস দিয়ে কন্টিনিউ 99 + 100। আবার বলছে 99 99 + 98 + 97 + 96 দিয়ে আবার 1-এ গেছে, মানে কি দেখো 1 থেকে স্টার্ট, 100-এ গিয়ে শেষ, আবার 100 থেকে স্টার্ট, 1-এ গিয়ে শেষ। তার মানে আমাকে 1 থেকে 100 পর্যন্ত যোগফল বের করে আবার 99 থেকে 1 পর্যন্ত যোগফল বের করতে হবে, মানে অনেক সময়ের দরকার আছে। যখন দেখবে কোনো সংখ্যা শুরু থেকে একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে, আবার তারপরে আবার সেখান থেকে স্টার্ট হচ্ছে, গিয়ে আবার ওখানে গিয়ে শেষ হচ্ছে, যেখান থেকে স্টার্ট হয়েছিল 1 গিয়ে শেষ হয়ে গেল, তখন যে সংখ্যাটায় গিয়ে শেষ হয়ে গেছে, এই যে 100, এই 100 সংখ্যাটাকে স্কোয়ার করলেই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে এইটা, মানে হচ্ছে 1 4টা 0 1 4টা 0। মনে করো সাপোজ 1 2 3 4 দিলাম, দিয়ে 4 3 তোমার 2 1 দিলাম, দিয়ে যোগ বলে এদের যোগফল বের করতে বললাম, এটা যোগ করো, দেখবে চলে আসবে এই 4, এই যে মাঝের সংখ্যা 4, 4-এর স্কোয়ার 16, তাহলে অ্যান্সার হবে 16, যোগ করে দেখো তাই চলে আসবে। চলো নেক্সট। নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গ সেন্টিমিটার এবং তার ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 হলে ওই ত্রিভুজের উচ্চতা কত? তো অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর ভূমি ইন্টু উচ্চতা বলছে, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমিকে 3x ধরি এবং উচ্চতাকে 4x ধরি, ইকুয়াল টু ক্ষেত্রফল, এটা আসলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে ক্ষেত্রফল, ইকুয়াল টু 1176। চলো কাটাকাটি করি, তো 3 দিয়ে কাটবো আমরা, 3 4 12, 12 দিয়ে একবারে কাটি, 8 9 12 108, 108, তাহলে এদিকে 108 গেলে 8 9 96, 9 12 108, 9 12 108, 8 8 16 96, তো 8 12 96, চলো 8 12 96, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 98 দিয়ে কথা, 8 2 16, 9 3 18, 19, 196। এক্স স্কোয়ার ইকুয়াল টু, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 196 হলে এক্সের মান হবে 14, তো এক্সের মান যদি 14 হয়, উচ্চতা বলছে, তাহলে উচ্চতা কোনটা? উচ্চতা মানে 4x মানে কত হবে? 4x, আর 4x মানে 4 ইন্টু 14, আর 4 ইন্টু 14 মানে 56 হবে, তাহলে 4 14 56 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, বলছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমানো হলো, সংখ্যাটি কী পরিবর্তন হবে? তাহলে প্রথমে প্লাস 20% করছে, সংখ্যাটা 20% করছে, তারপরে আবার মাইনাস 20% করছে। তো মাথায় রাখবে এই অঙ্কগুলো শর্ট করার নিয়ম, যদি শেষে শূন্য থাকে তাহলে একদম ইজিভাবে করা যায়। প্লাস 20% মানে আমরা ধরবো সংখ্যাটা 100,
সংখ্যাটা যদি 100 হয় প্লাস 20% মানে 120, 120 আমরা 12 লিখবো, শূন্য লিখবো না। ক্লিয়ার একদম। এবার বলছে আবার 20% কমানো হলো, 20% কমানো কী হবে, 100কে যদি 20 কমিয়ে দিই 80, 80 শূন্য লিখবো না 8 লিখবো, এই দুটোকে গুণ করবো আমরা, 8 12 96। এবার এই সংখ্যাটা যদি 100 থেকে বেশি আসে তাহলে বাড়লো, আর 100 থেকে যদি কম আসে তাহলে অবশ্যই কমলো। কত কম আসলো, 4, তাহলে 4% কমবে। তাহলে তোমরা আমাকে এইটা অ্যান্সার করিয়ে দেখাও দেখি, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি একটা। কোনো সংখ্যা 30% প্রথমে বাড়লো, তারপরে সেই সংখ্যাটা আবার 20% কমলো। চলো বের করে দেখো নিট ফল কত হবে, সংখ্যাটা কীরকম পরিবর্তন হবে। নেক্সট, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 20 টাকা। সুদের হার যদি বার্ষিক 20% হয় তাহলে আসল নির্ণয় করো। তো মাথায় রাখবো, যখন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, কী বললাম, চক্রবৃদ্ধি সুদ সিআই এবং সরল সুদ এদের পার্থক্য দেওয়া থাকবে, এর পার্থক্য যখন দেওয়া থাকবে, তো কত দেওয়া আছে আমরা জানি 20 টাকা। যখন পার্থক্য দেওয়া থাকবে তখন যে নিয়মটা অ্যাপ্লাই করবা, তার পার্থক্য সমান সমান পি ইন্টু আর বাই 100, যেহেতু টাইম 2 বছর তাই স্কোয়ার। তো পার্থক্য কত, 20 টাকা লিখবো, যে লিখলাম। পি এর মান বের করতে বলছে, পি আর এর মান দেওয়া আছে 20, তাহলে 20 কয়বার লিখবো, দুবার লিখবো। আর 100 আমরা দুবার লিখবো। তো 100 দুবার তো লেখার দরকার নেই, মানে 4টা শূন্য দিয়ে দাও। তাহলে 1 0 2 0 1 0 2 0 কেটে দিলাম। এবার আমরা আরও কাটবো, 2 2 4, 4 5 20, তাহলে অ্যান্সার হবে পি ইকুয়াল টু 5, আর এদিকে 100 হচ্ছে 500। আসল কত থাকলে, আসল হচ্ছে 500। চলো এইটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। একটি নৌকা স্রোতের অনুকূলে 110 কিমি যায় 11 ঘন্টায়, সেই একই দ্রুত স্রোতের প্রতিকূলে যায় 20 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ নির্ণয় করো। চলো এটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করে জানিয়ে দাও। এইটা থাকলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর এই যে 17 নম্বরটা থাকলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে তোমাকে। যদি ক্যাপ্টেন সমান সমান 4 হয় তবে ন্যাচার কত হবে, ক্যাপ্টেন সমান সমান 4 হয় তবে ন্যাচার কত হবে, এই দুটো কোশ্চেন কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করে জানিয়ে দাও। নেক্সট চাই, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। বলছে কি কি বলছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। 72 24 6 96 16 12 180 কোশ্চেন মার্ক 18 কত হবে। তো মিসিং নাম্বার কিভাবে করে দেখো, এটা এই যে কোশ্চেনগুলো হয় উপর নিচ, না হলে সোজাসুজি দেখতে হয় এগুলোকে। তো আমরা দেখি এখানে একটা গুণন 6 গুণিতক দেখতে পাচ্ছি সব। তো 6 দিয়ে আমরা যদি 24কে করি, কত 4 6 24 না, 4 6 24। তো 4 6 24, 4 আর 6 12 হচ্ছে না, পরেরটা 12 থেকে 16 না। তাহলে একটা কাজ করা যাক, আমরা 24কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 12 পাবো। তো 12-র সঙ্গে যদি এই 6কে গুণন করি কত হবে, 72 হচ্ছে, তাই না। তো এটাও তাই করি, 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছে, 8 পাচ্ছি। তাহলে 8 12 কত হচ্ছে, যে 96 হয়ে যাচ্ছে, তাই না, গুণ করলে। চলো নেক্সট, তো এটা আমার এখানে একটা সংখ্যা আসবে যার সঙ্গে 18 গুণ করলে 100। তো 18-র সঙ্গে কত গুণ করলে 108 বলো দেখি। তাহলে 6 18 108 হয় না, 6 18 108। 6-এর দ্বিগুণ হবে 12, তাহলে 12 হবে এখানে কোশ্চেনটা অ্যান্সার। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে, আর 6কে 18 দিয়ে গুণ করলে 108 হবে। বাস, তাহলে হচ্ছে 12 অ্যান্সার, 12 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, নিচের কোন চিত্রটি দ্বারা মানবজাতির শিক্ষক এবং গ্রাজুয়েট। আচ্ছা, মানবজাতির শিক্ষক গ্রাজুয়েট, বলতো শিক্ষক এবং গ্রাজুয়েট যারা করে তারা কি মানবজাতির বাইরে অন্য কিছু হয়, হয় না। তাহলে মানবজাতি একটা বড় গোল হবে, সার্কেল। মানবজাতির মধ্যে শিক্ষক, এবার বলো তো যারা শিক্ষক করে তারা কি গ্রাজুয়েট কি সবাই, না, কিছুজন আছে যারা গ্রাজুয়েট, আবার কিছুজন গ্রাজুয়েট না। আবার যারা গ্রাজুয়েট সবাই তো শিক্ষক না, কিছুজন শিক্ষক, তাহলে এই যে কিছুজনের মধ্যে পড়বে, এটা মানবজাতি, হিউম্যান বিং। আর এটা হচ্ছে আমরা ধরলাম টিচার, আর এটা আমরা ধরলাম হচ্ছে গ্রাজুয়েট। ক্লিয়ার, কোনটা অ্যান্সার, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। লাস্ট, একজন পুরুষ ও তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত বলছে 8:5। 10 বছর পরে পুরুষ ও স্ত্রীর বয়সের অনুপাত হবে 3:2। তাহলে 20 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, খুব ভালো করে শিখবে অঙ্কটা। তো বর্তমান দিয়েছে এবং 10 বছর পর, বলো কোন বয়সটা বেশি হবে, বর্তমান বয়সটা বেশি হবে না 10 বছর পরের বয়সটা বেশি হবে। অবশ্যই 10 বছর পরের বয়সটা বেশি হবে। চলো আমি আগে 10 বছর পরের বয়সটা লিখে রাখছি এখানে, 10 বছর পর। আর একটা জায়গায় লিখবো আমি বর্তমানের বয়স। চলো, আচ্ছা 10 বছর পরের বয়সের অনুপাত কী ছিল, 3:2। এই যে 3:2।
আর বর্তমান বয়স অনুপাত ছিল 8:5, 8:5 লিখলাম। আচ্ছা, এদের আগে ডিফাইন বের করবা। ডিফাইন বের করলে কত হবে? এখানে 1 হবে, এখানে 3 হবে। এই যে ডিফাইনগুলো আসলো, এই ডিফাইন মানে বর্তমানের ডিফাইন দিয়ে 10 বছর পরের যে সংখ্যা একে গুণ করবা, আর 10 বছর পরের ডিফাইন দিয়ে বর্তমানকে গুণ করবা। প্রত্যেকটা অঙ্কেই তাই করবা। তো চলো 10 বছর আগেরটা, 10 বছর পরেরটা আগে লিখবো, কারণ সেই বয়সটা বেশি। তাহলে এই যে বর্তমান 3, এই 3 দিয়ে আগে এই যে 3 আর 2, তাহলে 3কে গুণ করলে হবে 9, আর এদিকে হবে 6। এবার 1 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 8 আর 5ই হবে। এই গুণটা করার নিয়মটা কি বলতো? এই গুণ করতে হয় এই কারণে, যাতে এদের মধ্যে যে পার্থক্য, দেখো 9 আর 8 1, এখানে 6 আর 5 1, পার্থক্যটা সমান আসে যাতে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে 1 আসলো এদের পার্থক্য। আচ্ছা বলো তো, বর্তমান থেকে, এই যে বর্তমান, এই বর্তমান থেকে যদি 10 বছর পরে যাই, কত যোগ করে যেতে পারবো আমরা? 10 না? তার মানে ওদের মধ্যে, বর্তমান এবং 10 বছর পরের মধ্যে বয়সের পার্থক্য কত? 10 হচ্ছে? 10 হচ্ছে না? 10 তো। এই যে এখানে পার্থক্য 1, তো 1 মানে কত হবে? এই যে 10 হবে। কি চেয়েছে এবার? বলছে 20 বছর পরে তাদের বয়সের অনুপাত। তাহলে 20 বছর পর, আগে বর্তমান বয়সটা আমরা বের করে নেই। বর্তমান বয়স কত? 1-এর মান যদি 10 হয়, বর্তমান বয়স কত? 8। বর্তমান হবে একজনের 8 মানে 40 হবে, বর্তমান 40 হবে। আর একজনের বয়স কত হবে? 5-10-এ 50 হবে। না, একটু ভুল বললাম, সরি, 80 হবে। 40 না, এটা 80 হবে। তো কত হবে? 80 হবে। 80 হবে। চলো লেখো, আমি তো এখনই কন্ট্রোল করে দিচ্ছিলাম। তো স্ত্রীর বয়স বেশি হয়ে যাচ্ছিল এখন, তাহলে 8-10 হচ্ছে, একটা 80 হবে আর একটা হবে তোমার 50 হবে। তাহলে এবার কি বলছে? 20 বছর পর, এটা কথা বললাম বর্তমান বয়স পেলাম। তো বর্তমান বয়স থেকে আমি কোথায় যাবো বলো তো? 20 বছর পর। 20 বছর পর যদি আমি যাই, তাহলে এটা হবে 100, কারণ 20 যোগ হবে তো, আর এটা হবে 70। তাহলে অনুপাত করো এবার। এই যে 0 0 কাটা, তার 10:7, তার 10:7 হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকে হচ্ছে এখানেই, এখানে আজকে থাকলো। এরপরের দিন আমি আবার, এরপরে যদি তোমাদের এই প্র্যাকটিসটা খুব ভালো লাগে, আমি এরপরে আবার নিয়ে আসবো। তো তোমরা সবাই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার প্রচুর পরিমাণে করবে, যাতে খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলটাকে 1000 জন মানে সাবস্ক্রাইবার করাতে পারি। তো আজকে এই পর্যন্ত, এরপরে আবার প্র্যাকটিস হবে। তো তোমাদের যদি এই প্র্যাকটিসটা খুব ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। আমার খুব তাড়াতাড়ি যাতে আমার এই চ্যানেলটাকে আমি 1000 জন সাবস্ক্রাইবে পরিণত করতে পারি, তার জন্য তোমাদের সাহায্য খুবই জরুরি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ।